হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব নতুন একটি ভিডিও। এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো শশী লজ। শশী লজ কোথায়, কেন, কিভাবে, কোথা থেকে আসছে সব আজকে আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করব। ময়মনসিংহ শহরের কেন্দ্রস্থল অবস্থিত এই শশী লজ। শশী লজ হচ্ছে রাজা শশীকান্ত নির্মাণ করেছে এই বাড়িটি। ময়মনসিংহের রাজবাড়ি নামেও এটা অনেকে বলে থাকেন। শহরের কেন্দ্রস্থল এবং কি ব্রহ্মপুত্র নদীর কিছুটা দূরে এই বাড়িটি অবস্থিত। যদিও এটা 1952 সালে মানুষের যে মহিলা যে ট্রেনিং ছিল, মহিলা শিক্ষক ট্রেনিং রাজাগুলো কেন্দ্র হিসেবে ফেলতে ইউজ করা হতো, কিন্তু বর্তমানে এটা আর লাগে। মহিলা ট্রেনিং কেন্দ্র হিসেবে ইউজ করা হচ্ছে না। 2015 সালে 4 এপ্রিল এই বাংলাদেশ সরকার এটাকে জাতীয় প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে এটা আখ্যায়িত করেছে। এখন এখানে রয়েছে অনেক বেশি পরিমাণ জমিদারদের ব্যবহৃত জিনিসপত্র। তো ভিতরে গিয়ে আপনাদেরকে আমি ধরতেছে। দেখাবো কি কি জিনিসপত্র আছে এখানে। তো চলেন আমার সাথে আপনারা সবাই। তো এখানে এত বড় বড় আমার মনে হচ্ছে আগেকার যে মানুষগুলো ছিল তারা অনেক উঁচা ছিল এবং কি অনেক লম্বা ছিল। লম্বা হওয়ার কারণে তারা ওই যে ছাদটা অনেক উঁচা উঁচা করে দিয়েছে। তো এবার চলেন আমার সাথে ভিতরে কি কি আছে দেখি। তো যদিও প্রথমে ক্যামেরা নিষেধ ছিল, তো চেষ্টা করলাম আপনাদের জন্য একটা ভিডিও তো করতেই হয়, মাস্ট বি। তো প্রথমেই গিয়ে দেখলাম অনেক বড় একটা ড্রেসিং টেবিল, মানে ড্রেসিং টেবিলের যে উচ্চতা সেটা দেখেই বোঝা যাচ্ছে যে অ্যাকচুয়ালি তারা কত লম্বা ছিল। তো এরপরে দেখলাম তাদের কাঠের যে কাঠগুলো এত স্ট্রং বলার বাহিরে, মানে এরপর দেখলাম সোফা, মানে তারা যে কত শৌখিন ছিল এবং আনন্দ উল্লাস প্রিয় ছিল তা তাদের আসবাবপত্র দেখে বোঝা যায়। তো এখানে তাদের সোফা দেখালাম, সোফার পাশেই আছে গান শোনার মতো একটা যন্ত্র। তো তারপরে চলে গেলাম ঝিনুক, এত সুন্দর ঝিনুক, এবং কি এখানে রয়েছে ওই বন যে জঙ্গলের যে পশু পাখি এগুলোর মাথা। তো এগুলো সংরক্ষণ করা হয়েছে মুক্তাগাছা থেকে, এবং অনেকগুলো রয়েছে মুক্তাগাছা, তো অনেক জঙ্গল থাকে, সেই জঙ্গল থেকে প্রাচীন জমিদাররা তারা সংগ্রহ করেছে। এখানে আছে চিড়েকুটা দিয়ে তৈরি করা বিভিন্ন ধরনের খোদাই করা জিনিসপত্র। তো এইখানে মেনলি হচ্ছে জিনিসপত্রগুলো এনেছে নেত্রকোনা, গৌরীপুর, আর, মুক্তাগাছা এবং আর বেশ কয়েকটা জমিদার বাড়ি থেকে। তো এগুলো সবগুলো এখানে সংরক্ষণ করা হয়েছে এই শশী লজে। তো শশী লজ বিষয়ে আরও জানতে হলে আমার আরও ভিডিওগুলো দেখবেন। এবং এখানে দেখছেন যে এগুলো হচ্ছে এক ধরনের মূর্তি কি মূর্তি আমি সঠিক জানি না। তো এখানে হচ্ছে খোদাই করা কিছু ঝিনুক এবং আসবাবপত্র, মানে তারা যেহেতু হিন্দু ছিল তাদের রিলিজিয়াস থেকে তারা অনেক বেশি মূর্তি ইউজ করতো, এবং তাদের জিনিসপত্র আমাদের সাথে অনেক মিলবে না, একটু এক্সট্রা অর্ডিনারি টাইপের ছিল। তো এখানে অনেকগুলো জিনিস যেগুলো আমি কখনো দেখিও নাই, এটা হচ্ছে বন্দুক রাখার জন্য ওই গরু অথবা কি কোনো পশু পাখির চামড়া। তো এখানেও একটা মূর্তি দেখছেন। তো শৈশলদের সামনে একটা মূর্তি ছিল, রিসেন্টলি মূর্তিটা ভেঙে ফেলছে। এটা ছিল যে প্রাচীনকালে আমরা দেখেছি রানীরা যখন কথা বলে তখন একটা ফারাক থাকে, এটা হচ্ছে সেই ফারাক। তো এখানে মশলা বাটার জন্য, পিসার জন্য অনেক কিছু, পাটা, শিল, এগুলো সব কোষ্টি পাথর এবং কি কঠিন শিলা পাথর। এটা কি জানি, এটা ছিল শিবলিঙ্গ। যারা হিন্দু রিলিজিয়াসে আছে তারা অবশ্যই এটাকে পূজা করে। এটা হচ্ছে একটা বন্য পশুর মাথা। প্রত্যেকটাই বন্য পশু, এই বন্য পশুগুলো আনা হয়েছে ওই মুক্তাগাছা থেকে। তো ঝিনুক আবার দেখাচ্ছি আপনাদের, দেখেন ঝিনুকগুলো অনেক সুন্দর ছিল, মানে সুন্দর বলতে অনেক সুন্দর। তো ভিডিও যেহেতু এখানে নিষেধ ছিল আমি ভালো করে আপনাদেরকে দেখাতে পারি নাই। এটা ছিল আপনার এক ধরনের ওই কি যেন বলে নিষেধাজ্ঞা অমান্য করে ভিডিও করা। তো আপনাদের জন্য তো ভিডিও করতে হবে আমাকে, তো আমি তাই ওদের নিষেধাজ্ঞা না মেনে এইভাবে ভিডিও করা শুরু করে দিলাম। এখানেও রয়েছে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র, তারা যে ধরনের গ্লাস ইউজ করতো, অনেক কিছু। তো এখানে আবার এক ধরনের কি যেন বলে, এটাকে আমি নিজেও জানি না সঠিক তারা কিভাবে ইউজ করতো, আমার মনে হচ্ছে ড্রেসিং টেবিল টাইপের কোনো একটা কিছু ছিল এগুলো। আবার ঝাড়বাতিগুলোও প্রাচীন ছিল। আমি তাদেরকে জিজ্ঞেস করলাম যে কি ঝাড়বাতিগুলো প্রাচীন কিনা, ওই রাজাদের আমলে কিনা, তখন ওনারা বললো যে হ্যাঁ ঝাড়বাতিগুলোও হচ্ছে প্রাচীন, তারা ওই এগুলো সংরক্ষণ করে রেখেছে। এখানেও অনেকগুলো মূর্তি, যদিও দেখতে সুন্দর ছিল কিন্তু এই যে ভালো করে ভিডিও করতে দেয় না, এই জন্য আমার মনটা একটু খারাপ হয়ে গেছিলো। তো এখানে দেওয়া আছে যেখান থেকে তারা এগুলো সংগ্রহ করেছে, যে জায়গা থেকে তারা জিনিসপত্রগুলো সংগ্রহ করে এনেছে, এখানে তারা সবগুলো ছবি এবং কি রাজাদের বাড়ি এখানে শো অফ করে রেখেছে আর কি। তো আপনারা সবাই দেখতে থাকুন। তো সামনের পার্ট দেখা হওয়ার পরে আমি চলে গেলাম পিছনের দিকে, কারণ পিছনের দিকে দেখতে আরো অনেক সুন্দর, মানে এক কথায় অসাধারণ।
মানে তারা যে কতটুকু রুচিশীল মানুষ ছিল এই ভিডিও দেখেই আপনারা বুঝতে পারবেন। তো চলে আসলাম পিছনের দিকে। তো পিছনের পাশে আছে প্রথমেই একটা পুকুর। তো পুকুরের দুই পাশে শাপলা ঘাটও আছে। তো ঘাটের সামনে আবার তারা যেন কাপড় চেঞ্জ করতে পারে, এই যে এখানে রয়েছে কাপড় চেঞ্জ করার মতো একটা প্লেস, তারা এখানে বসে থাকতে পারে, কাপড় চেঞ্জ করতে পারে, অনেক কিছু করতে পারে। মানে আমার কাছে এক কথায় অসাধারণ লেগেছে। তো এবার চলেন আপনাদেরকে আরও কিছু ইতিহাস শোনাই। প্রথমেই আছে মুক্তাগাছার জমিদার শ্রীকৃষ্ণ আচার্য। সে ছিল নিঃসন্তান। তো নিঃসন্তান থাকার পরে সে একটা সন্তানকে দত্তক নেয়। তার নাম রাখে গৌরীকান্ত আচার্য। তো গৌরীকান্ত আচার্যও তার সন্তান হয় নাই, সেও ছিল নিঃসন্তান। তো তার বিধবা পত্নী, সে মারা যাওয়ার পরে তার পত্নী ছিল বিমলা দেবী। তিনি কি করেন, একটা সন্তানকে দত্তক নেন, তার নাম হচ্ছে কাশী। তো কাশীকান্তকে যখন দত্তক নেন সেও মারা যায়। তখন তার স্ত্রী ছিল লক্ষ্মী দেবী। লক্ষ্মী দেবীও কী করে, সূর্যকান্তকে দত্তক নেয়। সূর্যকান্তকে দত্তক নেওয়ার পরে প্রায় অনেক বছর পরে সেও মারা যায়। তো মারা যাওয়ার পরে তারা অবশেষে দত্তক নেয় এই শ্রীকান্ত আচার্যকে। তো সূর্যকান্ত যখন মারা যাওয়ার পূর্বে এই বিল্ডিংটা নির্মাণ করে গিয়েছে, তাই তার পুত্র সন্তানের নামে এই বিল্ডিংটা করেছে সুশীলজ আর কি। তো এটা যদিও 1905 সালে নির্মাণ করেছিল, তারপরে আবার তারা পুনর্নির্মাণ করে 1911 সালে। তো এরপরে তো শশীকান্ত মারা যায়। মারা যাওয়ার পরে এই বাড়িটিতে অনেকদিন ইউজ করা হয় শিক্ষকদের ট্রেনিং হিসেবে, মহিলা শিক্ষক ট্রেনিং হিসেবে। তো এরপরে আবার সামনে যেহেতু আরেকটা বিল্ডিং করে মহিলা ট্রেনারদের জন্য, এখন এটা সরকার, বাংলাদেশ সরকার 2015 সালে তাদের আন্ডারে নিয়ে নেয়। তো এখানে টোটালি এই বাড়িটি দাঁড়িয়ে আছে 9 একর জমির উপরে। মূল বাড়িটি নির্মাণ করেন মহারাজা সূর্যকান্ত। পরবর্তীতে তার দত্তক পুত্র শ্রীকান্ত আবার নির্মাণ করেন। এরপর আস্তে 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 এভাবে একের পরে প্রত্যেকেই ছিল দত্তক সন্তান। মানে তারা প্রত্যেকটা মানুষই ছিল নিঃসন্তান, কারো কোনো সন্তান ছিল না। আল্লাহ পাকই ভালো জানে কেন তাদের সন্তান দেয় নাই। তো আস্তে আস্তে তাদের রানীরা কী করে, যখন রাজারা মারা যায়, রাজারা মারা যাওয়ার পরে তাদের রানীরা আবার সন্তান দত্তক নেওয়া শুরু করে। যেহেতু এটা ছিল তাদের প্রায় ময়মনসিংহ বিভাগের সাম্রাজ্য, তো তারা চেষ্টা করে যে একের পর এক উত্তরসূরি রাখার জন্য। তো উত্তরসূরির জন্য তারা প্রত্যেকে একটা একটা করে ছেলে সন্তান দত্তক নেয়, ওই তাদের যেই শাসন কার্য সেটা একদম কন্টিনিউ করার জন্য। তো আমি এই পর্যন্ত ছিল ইতিহাস ঐতিহ্য। এবার দেখছেন এটা হচ্ছে পাশ, এখানে অনেক পূর্ণ বিল্ডিং আছে, পূর্ণ বিল্ডিং প্লাস অনেক আগের গাছপালা। যে গাছপালাগুলো দেখতে সত্যি খুবই সুন্দর, এবং কি সামনের যে পার্টটা ফুলের যে বাগান, সেটা সত্যি মানে সেই ফুলের বাগান দেখে বোঝা যায় অ্যাকচুয়ালি তারা কতটুকু কতটুকু শৌখিন ছিল এবং ক্রিয়েটিভ ছিল। মানে এই বাগানটা আমার কাছে একদম অসাধারণ লেগেছে। এখন হয়তোবা আমাদের মাথায় ক্যাচ করবে না যে আমরা কিভাবে বাগানটা করব, কিভাবে কি করব। তো তারা প্রায় 1905 সালের দিকে এতটা শৌখিন ছিল যে তাদের বিল্ডিংগুলো প্লাস তাদের বাগানের সিস্টেম ক্যাটালগ দেখে বোঝা যায় যে অ্যাকচুয়ালি তারা কতটুকু পরিমাণে তখন